আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ আজকের ভিডিওতে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট যে রুলসগুলো রয়েছে, এই মোস্ট ইম্পর্টেন্ট নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আশা করি আজকের ভিডিওটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের প্রায় 90% সমস্যা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 90% তোমরা কমপ্লিটিং সেন্টেন্স খুব ইজিলি আনসার করতে পারবে। এবং আজকের এই নিয়ম থেকে বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছরই কোশ্চেন করে থাকে এবং বিগত বছরের কোশ্চেনগুলো এখানে সলভ করে দেওয়া হবে। তো মূল ক্লাসের আগে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো বিজয় মেলা একাডেমি অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা অনলাইন ফ্রি ক্লাসের আয়োজন করেছি তোমাদের জন্য এবং ফ্রি পিডিএফ লেকচার শিট প্রদান করে থাকি। তো ফ্রি পিডিএফ লেকচার শিট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের পেজে মেসেজ করলে পেয়ে যাবে। সো মূল ক্লাসে এখন আমরা কমপ্লিটিং সেন্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট নিয়মগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সম্পর্কে আলোচনা করব। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুইটা শব্দের অর্থই হলো যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সেন্টেন্সে যেন অর্থ প্রদান করে, এগুলো বাক্যে ব্যবহৃত হয় যেন অর্থে। নিয়মটি হলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে পরবর্তী অংশ কিভাবে হবে? পরবর্তী অংশ বাক্যটা আমাদেরকে গঠন করতে হবে অবশ্যই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব হচ্ছে বি টু মানে হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। দেখো বি2 মানে পাস্ট ফর্ম ভার্বের, আর বি1 লেখা আছে যে বি1 হলো প্রেজেন্ট ফর্ম আর বি3 হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে আমরা সাবজেক্ট বি2 প্লাস অবজেক্ট দিয়ে করব পরবর্তী অংশটা। তো একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা আরো ক্লিয়ার করে নেই। এই যে এক্সাম্পলটা, এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। কুমিল্লা বোর্ড 2019 সালে এই কোশ্চেনটা এসেছিল, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বিভিন্ন বোর্ডে এসেছিল। যে এখানে আছে যে সাব্বির খান ইজ এ কোয়াক। কোয়াক শব্দের অর্থ কি? কোয়াক শব্দের অর্থ দেখো হাতুড়ে ডাক্তার, নিচে দেওয়া আছে কোয়াক শব্দের অর্থ হচ্ছে হাতুড়ে ডাক্তার। সাব্বির খান ইজ এ কোয়াক, সাব্বির খান হচ্ছে একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস অ্যাজ ইফ, বিহেভ শব্দের অর্থ আমরা জানি আচরণ করা বা ব্যবহার করা। হি বিহেভস অ্যাজ দো, সে ব্যবহার করে বেশ বা সে আচরণ করে যেন, মানে সে এমনভাবে আচরণ করে যেন সে একজন বিখ্যাত ডাক্তার বা যেন সে সব জানে। মানে সে একজন হাতুড়ে ডাক্তার কিন্তু সে আচরণ করে এমনভাবে যেন সে সব জানে। যদি আমরা এইভাবে কল্পনা করি, তোমাদেরকে বলে রাখি যে কমপ্লিটিং সেন্টেন্সে যখন তোমরা করবা, তোমরা খুব সহজভাবে চিন্তা করবা। তাহলে কি হবে? সহজভাবে যদি তুমি চিন্তা করো বা তুমি যদি ছোট ছোট শব্দের দিয়ে বাক্যটা পূরণ করার চেষ্টা করো, তখন কি হবে? তখন হচ্ছে তোমার কাছে বাক্যটা ইংলিশে ট্রান্সলেশন করতে খুব সহজ হবে। তাই আমরা বলবো এখানে যদি আমরা হি বিহেভস অ্যাজ দো, সে এমনভাবে আচরণ করে যেন সে সব জানে, এইটুকুর মাধ্যমে বাক্যটা পূরণ করি, তাহলে এটা অনেকের কাছেই খুব সহজ হয়ে যাবে। তাহলে সে সব জানে, প্রথমে আমরা কি করতে হবে? আমরা নিয়ম অনুযায়ী জানি যে প্রথমে কি বসবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব 2 নম্বর বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। তা আমরা বাক্যটা পূরণ করব সে সব জানে দিয়ে। তাহলে সে, এখানে সাবজেক্ট হলো সে ইংরেজি কি? সে ইংরেজি হলো হি, সে ইংরেজি হি, সে সব জানে হি। আর নো অর্থ হচ্ছে জানা, কিন্তু আমরা নো এর কোন ফর্ম দেব? দেখো নো শব্দের অর্থ হলো জানা, কিন্তু নো এখানে 2 নম্বর ফর্ম দিতে হবে, মানে বি2 দিতে হবে। বি2 দিলে নিউ হবে, নো এর বি2 নিউ। হি নিউ এভরিথিং, মানে সে সব জানে, মানে হি নিউ এভরিথিং লিখবা এখানে এভরিথিং। দেখো কোশ্চেনটা করে দেওয়া আছে তোমাদের এখানে। হি নিউ এভরিথিং, সে এমনভাবে আচরণ করে যেন সে সব জানে। এই যে দেখো সাব্বির খান ইজ এ কোয়াক, হি বিহেভ অ্যাজ দো, সে এমনভাবে আচরণ করে যেন সে সব জানে। হি নিউ এভরিথিং। অথবা তুমি অন্যভাবেও দিতে পারো, কিন্তু আমি বলবো যেটা সবচেয়ে ছোট হয়, সবচেয়ে সহজ হয় তোমার কাছে, তুমি সেটা দিবা। এতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, তোমাকে অবশ্যই বাক্যটা পূরণ করার পরে শেষে ফুল স্টপ দিতেই হবে। ফুল স্টপ যদি না দেওয়াও তাহলে তোমার এখানে মার্কস কাটা যাবে, কারণ আমরা জানি একটি পূর্ণ বাক্যের শেষে সবসময় ফুল স্টপ থাকে। ফুল স্টপ তোমাকে অবশ্যই দিতে হবে।
দেখো এবার 2 নম্বর যে নিয়মটা আমরা দেখব, 2 নম্বর একটা কোশ্চেন দেখব, সেটাও বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল। সেটা হলো হি বিহেভড অ্যাজ ইফ, সে এমন ভাবে আচরণ করলো যেন সে, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, হি বিহেভড অ্যাজ ইফ, সে এমন ভাবে আচরণ করলো যেন, যেন সে সব জানে। একই নিয়ম দিলাম যে প্রথমে কি আনবো, প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো আমরা, এই যে হি সাবজেক্ট নিয়ে আসলাম। তারপরে আমরা জানি যে বি2 আনবো, বি2 যে নো ভার্বে, বি2 হচ্ছে নিও, হি নিও এভরিথিং মানে হচ্ছে সবকিছু জানা, হি নিও এভরিথিং। অ্যান্সার, কারেক্ট অ্যান্সার এটাই হবে। এখানে এবার একটু একটা ব্যতিক্রম নিয়ম দেখো, আর তোমাদেরকে বলি যে এই ব্যতিক্রম নিয়মগুলোর উপরে তোমরা একটু ফোকাস বেশি করবা, কারণ বিভিন্ন অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষায় কিংবা বিভিন্ন বোর্ডে বিগত বছর যে কোশ্চেন হয়, অ্যানালাইসিস করলে দেখা যায় যে সাধারণ বিষয়ের বা সাধারণ নিয়মের থেকে ব্যতিক্রম যে নিয়মগুলো আছে সেগুলোর উপর বোর্ড বেশি কোশ্চেন করে। এর কারণ হচ্ছে যে সাধারণ যে নিয়ম এগুলো প্রায় সবাই জানে, মানে সবাই জানে, সিম্পল নিয়মগুলো প্রায় সকল ব্যক্তিরাই, সকল স্টুডেন্টরাই কি জানে। তাই আমি বলবো যে তোমরা এই ব্যতিক্রম নিয়মগুলো খুব ভালোভাবে পড়বা। তো এখানে ব্যতিক্রম নিয়মটা হলো যে কি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কাল্পনিক বা অবাস্তব অর্থ বোঝালে এর সাথে বি ভার্ব হিসেবে, বি ভার্ব মানে কি অক্সিলারি ভার্ব, বি ভার্ব হচ্ছে যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এই বি ভার্ব হিসেবে, হ্যাঁ এম ইজ আর, হ্যাঁ এম ইজ আর, তারপরে ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। এই বি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, এগুলো বি ভার্ব। এই বি ভার্ব হিসেবে সবসময় কি বসবে, সবসময় বলছে যে ওয়ার বসবে। কেন বসবে? এটা কাল্পনিক বা অবাস্তব অর্থ বোঝায়, তাই বি ভার্ব হিসেবে সবসময় ওয়ার বসবে। আমরা জানি ওয়ার বসে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, মানে প্লুরাল সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন বসে, কিন্তু এই ইয়াজিব অথবা এসদুর সাথে বি ভার্ব হিসেবে তখন সিঙ্গুলার সাবজেক্টের সাথেও বসতে পারে, কোনো সমস্যা নাই। এজিব অথবা এসদু থাকলে বাক্যে বি ভার্ব হিসেবে ওয়ারই বসবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তখনও ওয়ার বসবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হবে, দেখো এই যে শি স্পিক্স অ্যাজ ইফ, মানে সে এমন ভাবে কথা বলে যেন, যেন কি, যেন সে সব জানে, বা যেন সে বস। যদি আমরা দেই যেন সে একজন, মানে যেন সে বস, সে এমন ভাবে কথা বলে যেন সে বস। তার মানে কি, যেন সে বস মানে সে প্রকৃত অর্থে বস নয়, কিন্তু তার কথা বলা দেখলে বোঝা যায় যে সে বস, মানে এটা কাল্পনিক অর্থে সে বস বুঝাইছে। দেখছো, অ্যাজিব অথবা অ্যাজদো আসলে বাক্যে কি কাল্পনিকতা অর্থ বোঝায়। শি স্পিক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন সে বস। তো প্রথমে আমরা কি আনছি, সাবজেক্ট নিয়ে আসেছি, সাবজেক্ট, তারপরে বি ভার্ব নিয়ে এসেছে, সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম ওয়ার, বি2। এখানে দেখো যে সেটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার থাকার পরেও আমরা ভার্ব কি আনছি, ওয়ার আনছি। কারণ কি, কারণ হলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কাল্পনিক অর্থ বোঝায়, তো সেক্ষেত্রে কাল্পনিক বা অবাস্তব অর্থ বোঝালে তার সাথে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব সাবজেক্ট যেটাই থাকুক না কেন, বি ভার্ব হিসেবে সব সময় ওয়ার ব্যবহৃত হয়। সে এমন ভাবে কথা বলে যেন সে বস। আচ্ছা, এবার আরেকটা নিয়মে আমরা যাই, মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম, সেটা হলো যে নো সোনার হ্যাড, তারপরে কি থাকবে, সাথে ড্যান থাকবে, স্ক্রাচলি হ্যাড শেষে হয়েন থাকবে, হার্ডলি হ্যাড সাথে হয়েন থাকবে। আবার এই যে দেন, কখনো হয়েন, স্ক্রাচলি হ্যাড, এগুলোর সাথে আছে স্ক্রাচলি হ্যাড, আর দেন নো সোনার হেডের সাথে দেন, এগুলো বাক্যে কি ব্যবহৃত, কি অর্থ দেয়? এগুলো বাক্যে অর্থ দিবে যে কোনো একটা কাজ করতে না করতে, হতে না হতেই, খাইতে না খাইতেই, যাইতে না যাইতেই, এরকম অর্থ দেবে। এগুলো যদি প্রথম অংশে থাকে, আমরা পরবর্তী অংশ কিভাবে পূরণ করব? পরবর্তী অংশ আমরা সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট দিয়ে পূরণ করব। সেন্টেন্সে নো সোনার হেড তারপরে দেন থাকলে, স্প্রাসলি হেড তারপরে হয়েন থাকলে, হার্ডলি হেড তারপরে হয়েন থাকলে, আমরা সেন্টেন্সটি সাবজেক্ট বি2 প্লাস অবজেক্ট দিয়ে পূর্ণ করব। এবার আরেকটা বিষয় তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, কখনো কখনো দেন অথবা হয়েন বাক্যে নাও থাকতে পারে। যদি নো সোনার হেডের সাথে তোমার বাক্যে দেন দেওয়া না থাকে, তাহলে তোমাকে অবশ্যই দেন লিখে নিতে হবে। দেন যদি না লেখো তাহলে তোমার অ্যান্সার ভুল হবে। যদি স্ক্রাচলি হেড বা হার্ডলি হেডের সাথে হয়েন না থাকে, অবশ্যই হয়েন লিখে নিতে হবে, না লিখলে তোমার অ্যান্সার ভুল হবে। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করব। দেখো এই যে রাজশাহী বোর্ড এবং কুমিল্লা বোর্ড, দুইটা বোর্ডেই কিন্তু এখান থেকে কোশ্চেন করেছে একই বছরে। রাজশাহী বোর্ডেও এই কোশ্চেনটা এসেছিল,
কুমিল্লা বোর্ডে ওই কোশ্চেনটা এসেছিল যে নো সোনার হ্যাড দ্য টিচার ইন্টার্ড। ইন্টার্ড মানে কি? এন্টার মানে হচ্ছে প্রবেশ করা। নো সোনার হ্যাড দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতে না করতেই, তাহলে কি হলো? শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই সাধারণত কি হয়? সাধারণত শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা যদি কথা বলে তারা তাদের কথা বলা বন্ধ করে দেয়। তাহলে আমরা কি বলবো, কি বলতে পারি? শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা কথা বলা বন্ধ করে দিল। দ্য স্টুডেন্টস স্টপড দ্য টকিং। দ্য স্টুডেন্টস স্টপড টকিং, ছাত্ররা কথা বলা বন্ধ করে দিল। হ্যাঁ দেখো, দ্য স্টুডেন্টস ছাত্ররা, স্টপড মানে আমরা বলছি এগুলো থাকে কি B2 হবে, স্টপের B2 স্টপড, স্টপড হলো। দ্য স্টুডেন্টস স্টপড টকিং, ছাত্ররা কি কথা বলা বন্ধ করে দিল। আরেকটি কোয়েশ্চেন সলভ করো, দেখো এটা যশোর বোর্ড 2024 সালে এসেছিল। যশোর বোর্ড 2024 সালে এসেছিল। স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য ক্লাসরুম। এই কোশ্চেনটাতে দেখো একটা জিনিস মিসিং রয়েছে। কি মিসিং রয়েছে? এখানে কিন্তু হয়েন নাই। আমরা বলেছি স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড এর সাথে যদি হয়েন না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই হয়েন লিখে অ্যান্সার করতে হবে। তাই আমরা এখানে প্রথমে কি লিখবো? হয়েন লিখবো। হয়েন লেখার পরে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট দিব। তো স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমের বাহিরে যেতে না যেতেই হয়েন দ্য স্টুডেন্টস কি করে? ছাত্ররা কথা বলা শুরু করে দেয় সাধারণত, বা গল্প করা শুরু করে দেয়, দুষ্টামি করা শুরু করে দেয়। তাহলে আমরা এখানে একটা দেই যে ছাত্ররা কথা বলা শুরু করে দিল। দ্য স্টুডেন্টস, হোয়েন দ্য স্টুডেন্টস, এই যে অ্যান্সারটা দেখো, হোয়েন দ্য স্টুডেন্টস স্টার্টেড, শুরু করে দিল। B2 স্টার্টেড হচ্ছে কি B2 ফ্রম, স্টার্টেড B2 ফ্রম আছে স্টার্টেড। হোয়েন দ্য স্টুডেন্টস স্টার্টেড স্পিকিং, ছাত্ররা যখন কথা বলা শুরু করে দিল। তারপরে আরেকটা কোশ্চেন সলভ করি, দেখো এটা হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে। হার্ডলি হ্যাড আই রিচ মানে কি? পৌঁছা। রিচ মানে হচ্ছে পৌঁছা, রিচ অর্থ হচ্ছে পৌঁছা, কোথাও পৌঁছা। হ্যাঁ, ইস হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই কি হয়েছে? সাধারণত স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে দিল, ট্রেনটি চলে গেল মানে ছেড়ে দিল। ছেড়ে দেওয়া ইংরেজি কি? ছেড়ে দেওয়া ইংরেজি যেমন লিভ শব্দের অর্থ কি জানো? লিভ, LEAVE, লিভ। লিভ শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া বা চলে যাওয়া বা ত্যাগ করা। এই লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, LEFT, লেফট। লিভের পাস্ট ফর্ম লেফট। তা আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি সাবজেক্ট নিয়ে আসতে হবে, যে এখানে হয়েন আছে না হয়েন নাই, তাই আমাদেরকে প্রথমে হয়েন নিয়ে আসতে হলো, হয়েন। তারপরে ছেড়ে দিল, কি ছেড়ে দিল? ট্রেনটি ছেড়ে দিল, তাই মানে সাবজেক্ট এখানে হচ্ছে ট্রেন, দ্য ট্রেন। দা ট্রেন হচ্ছে সাবজেক্ট, তারপরে B2 লিভ হতো ছেড়ে দেওয়া, লিভ বাড়বে, পাস্ট ফর্ম হচ্ছে লেফট। দা ট্রেনটি ছেড়ে দিল। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের অবজেক্ট আনি নাই, কারণ অবজেক্টের এখানে প্রয়োজন নাই, কারণ অবজেক্ট ছাড়াই বাক্যটা এখানে পূর্ণ অর্থ প্রদান করছে। যে সকল বাক্যে অবজেক্ট ছাড়াই পূর্ণ অর্থ প্রদান করে সেক্ষেত্রে অবজেক্টের কোনো প্রয়োজন নাই, অবজেক্ট ছাড়াই কারেক্ট অ্যান্সার হবে। এবার আরেকটি নিয়ম দেখো, সেটা হচ্ছে বাক্যে যদি লেস্ট থাকে তাহলে লেস্টের পরে সাবজেক্ট শুড অথবা মাইট প্লাস B1 প্লাস অবজেক্ট বসবে। বাক্যে লেস্ট থাকলে লেস্টের পরে সাবজেক্ট শুড অথবা মাইট প্লাস B1 প্লাস অবজেক্ট হবে। এখন তোমাদের ভিতরে একটা কনফিউশন থাকতে পারে যে কখন আমরা শুড বসাবো, কখন মাইট বসাবো। আমি বলবো তোমাদের প্রায় 99% কোশ্চেনের ক্ষেত্রে তোমরা শুড বসাবো, আর কিছু ক্ষেত্রে যে মাইট বসাবা সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবা যে সম্ভাবনা বোঝায়, যে ক্ষেত্রে সেক্ষেত্রে মাইট বসাবা। কিন্তু মাইট তুমি যদি না বুঝতে পারো বাক্যে কোনটা বসাবা, তুমি নিশ্চিতভাবে শুড বসাবা, কারণ শুড বসালে তোমার অ্যান্সার 100% কারেক্ট হবে, কোনো সমস্যা নাই। কিন্তু মাইট থেকে সবসময় কি অধিকাংশ ক্ষেত্রে শুড ব্যবহৃত হয়, তাই তুমি নিশ্চিন্তে শুড ব্যবহার করতে পারো যখন তুমি একটু কনফিউশনে থাকবা। এবার আমরা জানবো লেস্ট এর অর্থটা কি, এটা বাক্যে কি অর্থে ব্যবহৃত হয়। লেস্ট বাক্যে নতুবা অর্থে ব্যবহৃত হয়, বা যাতে না বা নতুবা অর্থে লেস্ট ব্যবহৃত হয়। নতুবা বা যাতে না এই অর্থে লেস্ট বাক্যে ব্যবহৃত হয়। এবার আমরা দেখব কোশ্চেন, দেখব বিগত বছরে। দেখো ঢাকা বোর্ড 2024 সালে কোশ্চেনটা এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, SSC 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এইটা, কারণ এটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল, তার মানে 25-এ না আসলে
2026-এ তোমাদের কালে এটা আসার সম্ভাবনা প্রায় 99%। দেখো এখানে সেন্টেন্সটা কি, দ্য ট্রেন উইল স্টার্ট, ট্রেনটি যাত্রা শুরু করবে অ্যাট 10 AM, ট্রেনটি 10টা বাজে যাত্রা শুরু করবে। নাও এখন ইট ইজ 9:55 AM, এখন 9টা বাজে 55 মিনিট, মানে 5 মিনিট আছে। আর 10টায় ট্রেনটি যাবে, এখন 9টা বাজে 55 মিনিট। তার মানে তুমি যদি দ্রুত না হাঁটো, মানে ওয়াক ফাস্ট, দ্রুতভাবে হাঁটো, লেস্ট নতুবা কি হতে পারে, তুমি ট্রেনটা মিস করতে পারো। তার মানে আমাদের এখানে নিয়মটা হচ্ছে যে এই লেস্ট থাকলে আমরা কোন নিয়মে করব, লেস্ট থাকলে হচ্ছে আমরা করব সাবজেক্ট প্লাস শুড প্লাস B1 প্লাস অবজেক্ট দিয়ে করব। তাহলে তোমরা এখানে অ্যান্সারটা করতে হবে যে তুমি দ্রুত হাঁটো, অন্যথায় তুমি ট্রেনটি মিস করবে, তার মানে তুমি মিস করবে। সাবজেক্ট হলো তুমি, ইউ শুড মিস দ্য ট্রেন, মিস করবে, মিস করা হচ্ছে এটা B1 দিব আমরা, ইউ শুড মিস দ্য ট্রেন। তারপরে লিখবা দ্য ট্রেন, যে তুমি ট্রেনটি মিস করবে, দ্য ট্রেন। দ্রুত হাঁটো, না হলে তুমি ট্রেনটি মিস করবে। দেখো এখানে দেওয়া আছে যে ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটুন অন্যথায় তুমি ট্রেনটি মিস করবে। এবার আরেকটি নিয়ম দেখো, নিয়মটি হচ্ছে কন্ডিশনের উপরে। এই নিয়মটি হচ্ছে বিসিএস থেকে শুরু করে ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং তোমাদের এসএসসি সব জায়গায় এই নিয়ম থেকে কোশ্চেন হয়ে থাকে। তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবা এই নিয়মটা, এই যে কন্ডিশন এগুলোকে বলে, এগুলোর গুরুত্ব কি পরিমাণ, এগুলো থেকে কি পরিমাণ প্রতি বছর কোশ্চেন হয়ে থাকে, তোমরা একটু কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। এখানে ইফ দেওয়া আছে, ইফ শব্দের অর্থ কি, ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, ইফ শব্দের অর্থ যদি। আর আনলেস মানে কি, আনলেস অর্থ হচ্ছে যদি না, আনলেস বাক্যে যদি না অর্থে ব্যবহৃত হয়, আনলেস যদি না অর্থে বাক্যে ব্যবহৃত হয় ইফ অথবা আনলেস। ইফ অথবা আনলেস যুক্ত অংশে যদি B1 থাকে, মানে ভার্ব 1 নং থাকে, তাহলে পরবর্তী অংশ কি হবে, পরবর্তী অংশ সাবজেক্ট আসবে প্রথমে, তারপরে শেল বা উইল, তারপরে B1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শেল বা উইল, তারপরে B1 প্লাস অবজেক্ট হবে। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে শেল বসাবো কখন, উইল বসাবো কখন। যখন পাস্ট পার্সনের সাথে, তুমি সচরাচর পাস্ট পার্সনের সাথে কি বসবে, পাস্ট পার্সনের সাথে শেল বসবে, আর অন্য সকল পার্সনের সাথে উইল বসালে তোমার অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা এর উপরে কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা এসেছে বরিশাল বোর্ড 2024 সালে। দেখো, মীরা সিংস ভেরি ওয়েল, সিংস শব্দের অর্থ গান গাওয়া, মীরা গান গায় খুব ভালোভাবে। ইফ শি গেটস এখানে ভার্বের সাথে কি এস রয়েছে। লক্ষ্য করো, যখন কোনো একটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে, তাহলে নিঃসন্দেহে ভার্বটা কি, ভার্বটা V1 ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে, ভার্বটা V1 ফর্মে আছে বা প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে আমরা পেয়ে গেলাম ইফ যুক্ত অংশে V1। ইফ শি গেটস অ্যান অপরচুনিটি, যদি সে একটা সুযোগ পায়, অপরচুনিটি সুযোগ, আর গেটস অর্থ হচ্ছে পাওয়া, যদি সে একটা সুযোগ পায়, সে খুব ভালো গান গায়, যদি সে একটা সুযোগ পায় তাহলে সে কি হতে পারবে, সে একজন বিখ্যাত গায়িকা হতে পারবে। মানে সে প্রথমে আমরা জানি কি সাবজেক্ট আনবো, এখানে সাবজেক্ট কি আসবে, মীরার সাবজেক্ট হিসেবে আমরা সি আনলাম, সি, তারপর শেল বা উইল, মীরা যেহেতু থার্ড পারসন আমরা একসাথে উইল বসাবো, সি উইল বি, ভার্ব হিসেবে এখানে বি আনবো, কারণ এখানে আমরা বোঝাচ্ছি যে হওয়া এর ইংরেজি হচ্ছে বি। সে উইল বি, সে হবে এ ফেমাস অর্থ বিখ্যাত, এ ফেমাস সিঙ্গার, একজন বিখ্যাত গায়িকা হবে, ইন দ্য কান্ট্রি, সে দেশে একজন বিখ্যাত গায়িকা হবে যদি সে একটা সুযোগ পায়। এবার আমরা দেখবো হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখবো এর উপরে, সেটা হলো ঢাকা বোর্ড 2023 সালে এসেছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে সর্বোত্তম পন্থা। ইফ ইউ, যদি তুমি বজায় রাখো, মেনটেন শব্দের অর্থ হচ্ছে কি বজায় রাখা বা রক্ষণাবেক্ষণ করা বা বজায় রাখা। যদি তুমি বজায় রাখো অনেস্টি, যদি তুমি সততা বজায় রাখো, তাহলে তুমি কি হতে পারো, তাহলে তুমি সফল হবে। তার মানে প্রথমে আনতে হবে সাবজেক্ট, তুমি সফল হবে, সাবজেক্ট হিসেবে ইউ আনলাম, ইউ উইল সাকসিড, শ্যাল বা উইল, ইউর সাথে আমরা উইল বসালাম, ইউ উইল সাকসিড, সফল হয় ইংরেজি হচ্ছে সাকসিড, এটা B1 ফর্ম। আর সাকসিড লিখতে অবশ্যই দুইটা সি দুইটা ই দিতে হবে তোমাকে,
ইউ উইল সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে যদি তুমি সততা বজায় রাখো। এবার 5 নম্বর নিয়মটি দেখো, ইফ অথবা আনলেস যুক্ত অংশে যখন বি টু থাকবে, ভার্বের 2 নম্বর থাকবে। ভার্বের 2 নম্বর তোমরা কিভাবে চিনবে? একটা সহজ সিস্টেম হলো, বা কোনো একটা ভার্বের সাথে যদি ডি অথবা ইডি অথবা টি যুক্ত থাকে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ভার্বটা বি টু, সেই ভার্বটা কি হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে বি টু হয়। আরেকটা বিষয় জেনে রাখো, বি টু এবং বি থ্রি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম হয়, এবং সেটা চিনারও উপায় আমরা এই ভিডিওতেই বলে দেব। এর পরের অংশে কিভাবে বি টু এবং বি থ্রি যখন একই হয় সেটা তোমরা কিভাবে আইডেন্টিফাই করবা, তোমাদেরকে সেই নিয়মটা আমরা বলে দেব। তো ডি ইডি অথবা টি থাকলে হ্যাঁ তোমরা বুঝবা যে সেটা বি টু। তো ইফ অথবা আনলেস অংশে যদি বি টু থাকে তাহলে পরবর্তী অংশ কিভাবে করব? পরবর্তী অংশ আমরা পূরণ করব হলো সাবজেক্ট, এই দেখো নিয়মটা, সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। প্রথমে আনবো সাবজেক্ট, তারপরে উড দিব, তারপরে বি ওয়ান, তারপরে অবজেক্ট দিব। এবার এর উপরে একটা কোশ্চেন সলভ করি, যে রাজশাহী বোর্ড 2022 সালে এসেছিল কোশ্চেনটা, ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার হ্যাড তো হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, হ্যাড তো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, কিন্তু আপনি এটাকে পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করছেন। এটা ব্যবহার করার একটা নিয়ম হচ্ছে, হ্যাডটাকে কখন এটা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে হবে যখন হ্যাডের পরে অন্য একটা ভার্বের কি বি থ্রি ফর্ম থাকবে। এখানে দেখো হ্যাডের পরে কোনো ভার্ব নেই, তাহলে তোমাকে এটা বুঝতে হবে হ্যাডটা পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, হ্যাডটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। যেহেতু হ্যাডের পরে অন্য কোনো ভার্ব নেই তাই এটা পাস্ট টেন্সে আছে। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো। আই লাইক মানে পছন্দ করা, আই লাইক ফটোগ্রাফি, আমি ফটোগ্রাফি পছন্দ করি টু মাচ, আমি খুব বেশি ফটোগ্রাফি পছন্দ করি। তার মানে কি, আমি অনেক বেশি ফটোগ্রাফি পছন্দ করি। যদি আমার একটা ক্যামেরা থাকতো আমি অনেক ছবি তুলতাম। গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট আই আনছি, আই, তারপরে উড নিয়ে আসবো, আই উড, তারপরে ভার্বের 1 নং ফর্ম টেক, ভার্বের 1 নং ফর্ম হ্যাঁ টেক, আই উড টেক ফটোস, আমি অনেক ছবি নিতাম, মানে আমি অনেক ছবি তুলতাম। বা এই লট অফ ফটোস তুমি দিতে পারো, হ্যাঁ বাক্যের সাথে সামঞ্জস্য করে। যেহেতু আমি আই লাইক ফটোগ্রাফি টু মাচ, যেহেতু আমি ফটোগ্রাফি খুব বেশি পছন্দ করি। তারপরে তুমি দেখো 6 নম্বর যে আমরা কন্ডিশনাল নিয়মটা দেখবো, সেটা হলো ইফ অথবা আনলেস যুক্ত অংশে যদি বি থ্রি থাকে, বি থ্রি বলতে কিভাবে বুঝবো? আমরা দেখাইছি যে ডি ইডি অথবা টি যুক্ত থাকলে বি থ্রি। ইফ অথবা আনলেস যুক্ত অংশে বি থ্রি থাকলে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। তোমরা অধিকাংশ ক্ষেত্রে উড হ্যাভ ব্যবহার করবে, তবে কিছু কিছু ক্ষেত্রে কুড হ্যাভ বা মাইট হ্যাভ ব্যবহার করা প্রয়োজন হতে পারে বাক্যের গঠন অনুযায়ী। সেটা তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। কিন্তু আমি বলবো তুমি 99% ক্ষেত্রে তুমি উড হ্যাভ ব্যবহার করলে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো ইফ যুক্ত অংশে বি থ্রি থাকলে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার করব। এখন তুমি বি থ্রি কিভাবে বুঝবে? এটা দেখবো যে বি থ্রি তুমি সহজভাবে চিনবা কিভাবে। দেখো এখানে দেওয়া আছে, এখানে যে রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল, ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত হতাম। এখানে হ্যাড শব্দ হ্যাড বিনকে আমরা বি থ্রি হিসেবে ধরেছি, কারণ কি এখানে বিটা কিন্তু বি থ্রি হিসেবে রয়েছে, কারণ বি হচ্ছে বি ওয়ান, এর বি থ্রি হলো বিন, এর বি থ্রি কি বিন। এই বিনটা বি থ্রি হিসেবে ব্যবহার কখন হয়? যখন তার শুরুতে কি আছে? তার আগে আছে হ্যাড। তার মানে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাডের পরে যদি ভার্বের 3 নম্বর থাকে, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান দিয়ে বাক্যটা করবা। তো এখানে অর্থ হচ্ছে ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত থাকতাম, আই এম নট হাংরি অ্যাট অল, কিন্তু আমি ক্ষুধার্ত নই এখন। মানে যদি আমি ক্ষুধার্ত থাকতাম তাহলে আমি কিছু খেতাম, কিন্তু আমি এখন ক্ষুধার্ত নেই, তার মানে আমি কিছু খাবো না। এটা হচ্ছে পরের অংশ, কিন্তু এটা হচ্ছে তোমাকে এই অংশ দিয়ে বাক্যটা পূরণ করতে হবে, যে যদি আমি ক্ষুধার্ত থাকতাম আমি কিছু খেতাম, মানে আমি কিছু খেতাম। তাহলে প্রথমে আসবে কি, যেহেতু আমি খেতাম সাবজেক্ট হিসেবে আই আসবে, আই, তারপরে আমরা স্ট্রাকচার অনুযায়ী কি নিয়ে আসবো? ওড, আই ওড। খাওয়া ইংরেজি কি? খাওয়া ইংরেজি ইটেন, ইটও তো খাওয়া, কিন্তু এর ফার্স্ট ফর্ম বি থ্রি হিসেবে ইটেন আসবে, শেষে
en যুক্ত হবে। আই উড হ্যাভ ইটেন সামথিং, কিছু খাওয়া মানে সামথিং, আমি কিছু খেতাম। আচ্ছা, এবার আরেকটা ব্যতিক্রমী নিয়ম তোমরা দেখো যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3, কখনো কখনো সেন্টেন্সের শুরুতে ইফ না থেকে কি থাকে, হ্যাড থাকে। সেক্ষেত্রে হ্যাড শব্দের অর্থ তোমরা ইফ অর্থে হয়, মানে যদি অর্থেই হ্যাড শব্দের অর্থটা বাক্যে ব্যবহৃত হয়। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3 থাকলে হ্যাডের অর্থ হবে কি যদি, এবং পরবর্তী অংশ তোমার ওই ইফের মতোই করে পরবর্তী অংশ পূর্ণ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি3 প্লাস অবজেক্ট দিয়ে করতে হবে। হ্যাঁ, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটি ব্যতিক্রম সাধারণ নিয়ম থেকে, তাই এখান থেকে প্রায় সময় কোশ্চেন হয়ে থাকে, তোমরা এটা খুব গুরুত্বের সাথে দেখবা। দেখো, এটা ঢাকা বোর্ড 2023 সালে এসেছে, বরিশাল বোর্ড 2024 সালে এসেছে, মানে পর পর 2টা বছর, 2023 2024 2টা বছর পর পর এসেছে, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা যে হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি আমি, আর্ন মানে হচ্ছে উপার্জন করা, যদি আমি উপার্জন করতাম যথেষ্ট টাকা, তাহলে কি হতো, তাহলে আমি কি করতাম, আমি যদি যথেষ্ট টাকা উপার্জন করতাম তাহলে আমি শখের জিনিসগুলো কিনতে পারতাম, মানে আই উড হ্যাভ বট কার, আমি একটি গাড়ি কিনতে পারতাম, বা আই উড হ্যাভ বট এ হেলিকপ্টার, আই উড হ্যাভ বট এ এয়ারপ্লেন, আই উড হ্যাভ বট ম্যানি থিংস। তোমরা যেটা সহজ হয় যে আই উড হ্যাভ বট এ কার, আমি একটি গাড়ি কিনতে পারতাম। তাই প্রথমে বাক্যের স্ট্রাকচার অনুযায়ী আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। প্রথম অংশের সাবজেক্ট দেওয়া আছে আই, তাহলে পরের অংশ আমরা কি নিয়ে আসবো, আই নিয়ে আসবো, বাক্যের সাথে অর্থের সাথে সামঞ্জস্য করে। তার মানে প্রথমে আই লিখবো আই, তো উড হ্যাভ হচ্ছে বাক্যের স্ট্রাকচার অনুযায়ী আমরা আনবো আই উড হ্যাভ, তারপরে বি3 বট। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে বট শব্দটা হচ্ছে কি, এই বট শব্দ হচ্ছে এখানে বি2 এবং বি3 দুইটাই কিন্তু সেম, বট শব্দের বি2 এবং বি3 দুইটাই কিন্তু সেম, বট শব্দের বি2 এবং বি3 দুইটাই সেম, কিন্তু তুমি কিভাবে বুঝবে কোনটা বি3 হিসেবে ব্যবহৃত হয়েছে, কখন বি2 হিসেবে ব্যবহৃত হয়েছে, তোমরা সেটা বোঝার জন্য তোমরা দেখবা যদি বট শব্দের আগে হ্যাড থাকে তখন তুমি নিশ্চিন্তে বুঝে নিবা সেখানে বট শব্দটা কি বি3 ফর্মে আছে, কোন ফর্মে আছে, বি3 ফর্মে আছে। আর যদি দেখো হ্যাভ হ্যাজ হ্যাড নাই, শুধুমাত্র বট আছে, তখন তুমি বুঝবা সেটা বি2 ফর্মে আছে। আর এখানে বটটা যেহেতু হ্যাভের পরে আছে তাই এটা কি বি3 ফর্মে আছে। আই উড হ্যাভ বট এ কার, আমাদের সেন্টেন্সের গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ, তারপরে বি3, তারপরে তারপরে অবজেক্ট। আই উড হ্যাভ বট এ কার, আমি একটি গাড়ি কিনতাম। তারপরে দেখো রাজশাহী বোর্ডে 2024 সালে কোশ্চেনটা এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি দের জন্য। তোমাদেরকে বলি এই নিয়মটা তোমরা খুব তথ্যস্থ করে নিবা, এর উপরে অনেকগুলো প্র্যাকটিস করবা, এটা তোমরা নিশ্চিত জেনে রাখো 2026 সালেও এখান থেকে কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। তোমরা দেখো হ্যাড মানে যদি, হ্যাড ইউ সট মানে কি, সট শব্দের অর্থ হচ্ছে যে, সিক শব্দের অর্থ হচ্ছে চাওয়া, সিক শব্দের অর্থ চাওয়া, সিক শব্দের অর্থ চাওয়া। আর এই সিকের পাস্ট ফর্ম হচ্ছে শর্ট, সিকের ফার্স্ট ফর্ম শর্ট, SOUGHT, এই সিকের পাস্ট ফর্ম হচ্ছে শর্ট। যেহেতু সিক শব্দের অর্থ চাওয়া, এর ফার্স্ট ফর্ম শর্ট মানে চেয়েছিল, তার মানে হ্যাড ইউ শর্ট মাই হেল্প, যদি তুমি আমার সাহায্য চাইতে, একটু অতীতে চাইতে, যদি তুমি আমার সাহায্য চাইতে তাহলে আমি কি করতাম, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। আই প্রথমে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে, যে তুমি সাহায্য চাইলে কে সাহায্য করবে, তুমি কি সাহায্য করতে পারবে, না তুমি সাহায্য চেয়েছো, তার মানে আমি সাহায্য করতাম, মানে প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট নিয়ে আসবো, আমরা আই নিয়ে আসবো, প্রথমে সাবজেক্ট আই উড হ্যাভ, বাক্যের স্ট্রাকচার অনুযায়ী উড হ্যাভ হবে আই উড হ্যাভ, তারপরে বি3 নিয়ে আসবো, হেল্প ভার্বের বি3 হচ্ছে হেল্পড, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, যদি তুমি আমার কাছে সাহায্য চাইতে, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। তো এসএসসি আজকের ক্লাসটা এই পর্যন্তই, তোমাদেরকে বলবো তোমরা নিয়মিত রেগুলার বেসিসে আমরা এসএসসি বিজয়মালা একাডেমি পেজে আমরা তোমাদের এসএসসি বিভিন্ন টপিকের উপর ভিডিও আপলোড করব, তোমরা নিয়মিত ক্লাসগুলো করলে আশা করি খুবই উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ক্লাসে অন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। Subscribe to my channel.